নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী একটি বিশেষ আলোচনা নিয়ে, এবং আজকের এই আলোচনা হতে চলেছে বিশেষ করে যারা তরুণ প্রজন্ম রয়েছে, যারা চাইছে নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে, তাদের জন্য হতে পারে একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে উচ্চ মাধ্যমিকের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির একটি হলো সঠিক ক্যারিয়ার নির্বাচন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেধাবী ছাত্রছাত্রী শুধুমাত্র সঠিক দিক নির্দেশনার অভাবে নিজেদের সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। অন্যদিকে যদি বলি যে স্বাস্থ্য সেবা খাত এবং তার পাশাপাশি আজ দেশের অন্যতম দ্রুত বিকাশমান কর্মক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে নার্সিং এবং অ্যালাইড হেলথ সায়েন্সের মতো পেশাগুলোর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তবে এখনো পর্যন্ত অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় অনেক শিক্ষার্থী এবং অভিভাবকের মনে এই বিষয়গুলি নিয়ে নানান প্রশ্ন তৈরি হয় যে কোন কোর্স তারা বেছে নেবেন, কোন কোর্সগুলি বেছে নিলে সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং তার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন, উচ্চশিক্ষার সম্ভাবনা কি। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজকের এই বিশেষ পর্ব, বিশেষ আলোচনা করব বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স নিয়ে, যেখানে তাদের শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন কোর্স, প্রশিক্ষণের সুযোগ এবং স্বাস্থ্য খাতে ক্যারিয়ারের বাস্তব সম্ভাবনা সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই পর্বে। এবং আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে বিশেষ অতিথি রয়েছেন ইনস্টিটিউটের প্রিন্সিপাল অফ নার্সিং ডিপার্টমেন্টের ছন্দা চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং তার পাশাপাশি রয়েছেন প্রিন্সিপাল অফ অ্যালাইড হেলথ ডিপার্টমেন্ট জয় চক্রবর্তী। আপনাকেও স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। শুরুতে আমি ছন্দা চক্রবর্তী ম্যামের কাছে যাব যে বর্তমান সময়ে স্বাস্থ্য খাত শুধুমাত্র একটি পেশা নয়, বরং সবচেয়ে দ্রুত বিকাশমান এবং স্থিতিশীল ক্যারিয়ার সেক্টরগুলির মধ্যে অন্যতম বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবং তার পাশাপাশি লক্ষ্য করা যায় যে ত্রিপুরার বহু ছাত্রছাত্রী এখনো পর্যন্ত নার্সিং এবং প্যারামেডিক্যাল শিক্ষার দিকে ঝুঁকছেন। তাই প্রথমেই সেক্ষেত্রে প্রশ্নটা রাখতে হয় যে বিনায়ক হেলথ ইনস্টিটিউটের ক্ষেত্রে তাদের যাত্রা কবে থেকে শুরু হয়েছে এবং কোন লক্ষ্য নিয়ে শুরু হয়েছে। নমস্কার, শ্রী বিনায়কা। ধন্যবাদ আমাদের দুজনকে এখানে ইনভাইট করার জন্য এবং এই সুন্দর একটা কোয়েশ্চেন করার জন্য। আমাদের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো এই রাজ্যের শিক্ষার্থীদের যারা নার্সিং বা অ্যালাইড হেলথ পড়তে চাইছে তাদেরকে বিশ্বমানের স্বাস্থ্য শিক্ষা প্রদান করা এবং আধুনিক দক্ষতা, মডার্ন স্কিলস এবং মানবিক বোধে সমৃদ্ধ করে দেন একজন ভালো সোসাইটির দায়িত্ববান নাগরিক হিসাবে গড়ে তোলা। সেটাই আমাদের মূল উদ্দেশ্য, যেন তারা পরবর্তী সময়ে এই রাজ্যে এবং দেশের জন্য নিজেদের কন্ট্রিবিউশন দিতে পারে স্বাস্থ্য খাতে। সেটাই আমাদের উদ্দেশ্য বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সের। একেবারে তাই, অর্থাৎ মানে শুরু থেকেই স্বাস্থ্য খাতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কিন্তু এই প্রতিষ্ঠানটি কাজ করে চলেছে। এবার আমি যাব জয় চক্রবর্তী স্যারের কাছে, যে প্রতিষ্ঠানটি কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছে এবং কি কি স্বীকৃতি অর্জন করেছে ইতিমধ্যে। আমাদের বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, এটা ত্রিপুরা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড, সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। তার সাথে সাথে ন্যাশনাল কমিশন ফর হেলথ অ্যালাইড এন্ড হেলথ কেয়ার প্রফেশন থেকে এটা স্বীকৃতি পেয়েছে, ত্রিপুরা স্টেট অ্যালাইড এন্ড হেলথ কেয়ার থেকে স্বীকৃতি পেয়েছে, নার্সিং কাউন্সিল থেকে স্বীকৃতি পেয়েছে। তো এইগুলো আমাদের পুরোটা অ্যাফিলিয়েশন আছে। মানে একটি প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে এই স্বীকৃতিগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই বর্তমানে স্বাস্থ্য শিক্ষার পরিবর্তের কিংবা এই পরিবর্তিত চাহিদা এবং তার পাশাপাশি বৈশ্বিক মানদণ্ডকে সামনে রেখে এই ইনস্টিটিউটের ভিশন বা ভবিষ্যৎ লক্ষ্য কি রয়েছে, ম্যামের কাছ থেকে জানতে চাইবো। দেখুন, একজন ছাত্র শুধু শিক্ষার দ্বারা উপার্জনের মাধ্যম খুঁজে পাবে সেটাই প্রযোজ্য নয়, তাকে সমাজে একজন দায়িত্ববান নাগরিক হয়ে গড়তে হবে। আর আমাদের মেইন উদ্দেশ্য, ভিশন এটাই যে আমরা যে আমাদের ছাত্রদের আমরা দক্ষ নৈতিক মূল্যবোধে গড়ে তুলব এবং ওদেরকে প্র্যাকটিক্যাল নলেজ, প্রফেশনালিজম, পেশাদারিত্ব সবকিছু শিখিয়ে একজন দায়িত্ববান নাগরিক হিসাবে সমাজে আমরা প্রতিস্থাপন করতে চাই। এবং যেন পরবর্তী সময়ে ওরা এই সমাজ, স্বাস্থ্য খাতের জন্য এই সমাজে প্লাস দেশের জন্য কিছুটা কন্ট্রিবিউশন দিতে পারে, সেটাই আমাদের মূল ভিশন।
একেবারে তাই। তবে এক্ষেত্রে যদি আমি স্বাস্থ্য সেবার ব্যবস্থাপনা সম্বন্ধে জানতে চাই, যে আধুনিক স্বাস্থ্য সেবা ব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে নার্সিং পরিষেবাকে একটা বিবেচনা করা হয়, এবং তার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই পেশার গুরুত্ব কতখানি বেড়েছে বলে আপনি মনে করেন? দেখুন, নার্সিং প্রফেশনটাই এরকম যে ওদের মানে ওদের গুরুত্ব বা ওদের সোসাইটির ওদের উপর নির্ভরশীলতা কোনোদিনও কম হবে সেটা মনে হয় না। কারণ হচ্ছে আপনি ভাবুন, এই বিশ্বে মানুষ যতদিন আছেন সেই মানুষকে ওরকম মানবিক বোধে দিয়ে, এমপ্যাথি দিয়ে কেয়ার করার জন্য পাশে আমাদের সবসময় একজনকে চাই হেলথ সেক্টরে, আর তারাই হচ্ছে নার্স। আপনারা যদি হসপিটালে যান তাহলে ডক্টরদের পরে যদি কেউ ইম্পর্টেন্ট যারা সম্পূর্ণটা দিয়ে পেশেন্টের পাশে দাঁড়িয়ে থাকেন তারা কিন্তু নার্স। আমি মেল ফিমেল সব নার্স ত্রিপুরার বাইরের তাদের উদ্দেশ্য করে বলছি, তাদের কন্ট্রিবিউশন স্বাস্থ্যক্ষেত্রে অনেকটা। আমি এটাও বলবো যে নার্সদের সাথে সাথে অ্যালাইড হেলথের যে ডিপার্টমেন্ট গুলো, আমি একটা এক্সাম্পল দিতে চাই। করোনার সময় সবাই বন্ধ ছিল, সবকিছুই মোটামুটি বন্ধ হয়ে গেছিল। একমাত্র যেটা পুরো দমে রান করছিল সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যক্ষেত্র। তো স্বাস্থ্যক্ষেত্রে অ্যালাইড হেলথ ডিপার্টমেন্টের যারা ছিলেন বা নার্সিং ডিপার্টমেন্টের ডক্টরস, ওরা ওদের পরিবারকে ছেড়ে পেশেন্ট রোগীদের কাছে দিন রাত করে গেছেন, যেটা আমরা কোনোদিনও হয়তো বলতে পারবো না। তো সেরকম নিজের ফ্যামিলিকে ছেড়ে ওই রকম কন্ট্রিবিউশন, ওই রকম ত্যাগটা করা, ওটা মানবিক বোধ ছাড়া সম্ভব নয় বা সেবা বোধ ছাড়া ওটা সম্ভব নয়। সেজন্য নার্সিংদের বা নার্সদের গুরুত্ব সমাজে এখানেই, মানে যদি একটা সমাজকে সুস্থভাবে আরো এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের সমাজে নার্সদের থাকতে হবে, যতদিন সমাজে মানুষ তাৎপর্যপূর্ণ, এবং ততদিন ওরা থাকবেন যতদিন মানুষ আছে। সবকিছু তো আর এআই বা রোবট নিয়ে নিচ্ছে না, মানুষ থাকছে, মানুষ থাকবে, নার্সদেরও পাশে থাকতে হবে। এটাই। তবে বিশেষ করে লক্ষ্য করা যায় যে একজন শিক্ষার্থী যখন কোর্স বেছে নিচ্ছেন, এবং তার পাশাপাশি একটা শিক্ষার্থীদেরও যেমন চিন্তা ভাবনা থাকে, যারা অভিভাবকরা রয়েছেন তাদের মধ্যেও প্রশ্ন থেকে যায় যে কোর্সটা তারা বেছে নিচ্ছেন আগামী দিনে তার ভবিষ্যৎ কি। এবং বিশেষ করে আমি যদি নার্সিং এর কথাই বলি, নার্সিং কোর্স সম্পূর্ণ করার পর ক্যারিয়ারের কোন কোন পথ উন্মুক্ত হয় শিক্ষার্থীদের জন্য? একটা খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন আপনি। নার্সিং এর অপরচুনিটিস আমরা কি কি দেখতে পাই বা আরো কি কি দেখতে পাবো ইন ফিউচার? দেখুন, আমি যদি আরো 10 বছর 15 বছর আগের দেখি, নার্সদের একটাই ভূমিকা ছিল কিন্তু ক্লিনিক্যালে, হসপিটালে। কিন্তু এখন যদি নার্সের ভূমিকা দেখি, আমি যদি বাই প্রফেশন নেম বলি, নার্স প্র্যাকটিশনার বলে একটা নতুন কোর্স ইন্ডিয়াতে নতুন স্টার্ট হয়েছে, যদিও বিদেশে বা অ্যাব্রোডে এই কোর্সটা অনেক আগে থেকে চালু। এই কোর্সটা আফটার বিএসসি নার্সিং বা আফটার জিএনএম সম্ভব হয়, মানে ডাইরেক্ট কেউ প্র্যাকটিশনার করতে পারে না। আর এই কোর্সটা হচ্ছে যে আপনি প্রেসক্রাইব করতে পারেন, সার্টেন কেসেসে নার্স প্র্যাকটিশনার প্রেসক্রাইব করতে পারেন, মানে যেখানে ডক্টররা অ্যাভেলেবল পৌঁছাতে পারেন না সেখানে নার্সরা পৌঁছে ঘরে ঘরে সেই প্রেসক্রিপশনের অধিকারটা ওরা রাখেন। সাইমালটেনিয়াসলি পাশাপাশি ওরা ফরেন্সিক নার্সিং বলে একটা নতুন আজকাল খুবই জনপ্রিয় ফরেন্সিক নার্সিং, সেটাও বিএসসি নার্সিং বা জিএনএম এর পর ওটা ওরা পড়তে পারে। কিন্তু এই অপরচুনিটি গুলো পাওয়ার জন্য প্রথম ভিত্তি হচ্ছে বিএসসি নার্সিং অ্যান্ড জিএনএম। তো সেই জন্য আমরা যাতে আমাদের স্টুডেন্টরা ওইটুকু লেভেল পর্যন্ত নিজেদের নিয়ে যেতে পারে, সেজন্য আমরা ভিত শক্ত করার জন্য বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে ওদের বিএসসি নার্সিং আর জিএনএমটা দিয়ে শুরু করে ওদের ওই রকম অ্যাচিভমেন্ট যেন ওরা পায় ইন ফিউচার এবং সমাজে যেন নিজের দায়িত্বটা পূরণ করতে পারে, সেজন্য আমরা এখন থেকেই চেষ্টা করছি। অর্থাৎ মানে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে শিক্ষার্থী তার আগে ভিতটা মজবুত করার জন্য, আর সেটাই এখন গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করছে এই ইনস্টিটিউট। এবং আরো একটি প্রশ্ন রাখবো যে স্বাস্থ্য খাতের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত করতে কি ধরনের একাডেমিক এবং প্র্যাকটিক্যাল সুযোগ সুবিধা দিচ্ছে বিনায়ক ইনস্টিটিউট? আমি বলতে চাইবো প্র্যাকটিক্যাল সুযোগ সুবিধা, নার্সিং এরকম একটা কোর্স যেটা
প্র্যাকটিক্যাল ছাড়া বা স্কিল বেস কোর্স, তো প্র্যাকটিক্যাল ছাড়া বা হসপিটাল এক্সপোজার ছাড়া হসপিটালে না গিয়ে ওরা কখনোই সম্ভব নয়। কারণ হচ্ছে নার্সিং কমপ্লিটলি প্র্যাকটিক্যালও নয়, কমপ্লিটলি থিওরিটিক্যালও নয়। শুধু বই পড়ে নার্স হওয়া যাবে না, বা কিছু শিখে নিলাম ওটাও সম্ভব নয়। দুটোই সামঞ্জস্য রেখে ক্যারিয়ারটা গড়ে তুলতে হবে। হ্যাঁ, এবার আসি প্র্যাকটিক্যালের জন্য কি কি সুযোগ সুবিধা। একটা আমরা নতুন যোগদান করছি বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে, সেটা হচ্ছে SBL। এবার আমি যদি SBL টাকে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে সিমুলেশন বেসড লার্নিং। সিমুলেশনটা কি? ধরুন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হবে বাচ্চাদের জন্য। আমরা অনেক সময় এরকম শুনে থাকি যে কোথাও ডেলিভারি হয়ে যাচ্ছে অন রোড, ট্রেনে, ফ্লাইটে। সো ওরকম সিচুয়েশন গুলো হ্যান্ডেল করার জন্য কিরকম নিজেকে শান্ত রেখে দক্ষ হয়ে ওই সিচুয়েশন গুলো হ্যান্ডেল করতে হবে, সেটা ততক্ষণ পর্যন্ত স্টুডেন্টরা পারবে না যতক্ষণ পর্যন্ত আমি ওই এনভায়রনমেন্টটা স্টুডেন্টের জন্য ক্রিয়েট করে দিচ্ছি। তো সেজন্য ওই জিনিসটাকে আমরা সিমুলেশন বেসড লার্নিং বলি। ওই সিমিলার এনভায়রনমেন্ট বাচ্চাদের জন্য তৈরি করে বাচ্চাদের ওই এনভায়রনমেন্টে কি করে অ্যাক্ট করতে হবে, কি করে রিঅ্যাক্ট করতে হবে, নিজেকে শান্ত রেখে কি করে পেশেন্টকে হেল্প করতে হবে, সেটা CPR হোক, ডেলিভারি হোক, বা চোকিং হোক, সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে বাচ্চারা কিভাবে একটা পরিবেশে সমাজকে হেল্প করতে পারে ইন সোসাইটি, আউট অফ হসপিটাল, আউট অফ কলেজ। যখন এমন পর্যায়ে পৌঁছে যায় যে তখন হয়তো নিজেকে সেভাবে শান্ত রাখা যায় না, অনেকেই ঘাবড়ে যেতে পারে। তো সেই ঘাবড়ানোটাকে সাইডে রেখে নিজেকে শান্ত রেখে ওই যে জায়গা তুমি কিভাবে একজন দক্ষ নার্স হয়ে, কিভাবে একজন স্বাস্থ্য পরিষেবী হয়ে, পরিষেবিকা হয়ে কিভাবে হেল্প করবে, সেটার জন্য সিমুলেশন বেসড লার্নিং আমরা অ্যাড করছি। সেটা তো পাশাপাশি প্লাস ত্রিপুরার ডিফারেন্ট প্রতিষ্ঠিত হসপিটালে বাচ্চারা যাবেন এবং সেখানে ওরা ক্লিনিক্যাল এক্সপোজার পাবে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে প্রশ্নটা, এটা ম্যামের কাছে রাখবো এবং তার পাশাপাশি স্যারের কাছ থেকেও জানতে চাইছি যে এই বর্তমানে বিনায়কা ইনস্টিটিউট কোন কোন ধরনের নার্সিং এবং অ্যালাইড হেলথ সায়েন্স কোর্স অফার করছে, এবং যারা আগ্রহী শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন রয়েছে? সব থেকে প্রথম অ্যালাইড এন্ড হেলথ কেয়ারটা। অ্যালাইড এন্ড হেলথ কেয়ার, এটা আমাদের দর্শকরা এটা হতে পারে কি ওরা ফ্যামিলিয়ার না। অ্যালাইড এন্ড হেলথ কেয়ার এটা আগে বলা হতো প্যারামেডিক্যাল সায়েন্সেস। আর প্যারামেডিক্যাল সায়েন্সেস এর মধ্যে আমরা যে চালাচ্ছি এটা হলো BMLS, ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সেস, এন্ড BMRIT, ব্যাচেলর অফ রেডিও ইমেজিং টেকনোলজি। এই দুটো কোর্স চালাচ্ছি। এই দুটোর জন্য BMLS এর জন্য ও +2 with PCB, PCB-তে 50% থাকতে হবে 12th। আর BMRIT এটা PCB বা PCM যে কোনো ছাত্র নিতে পারবে আফটার 12। তো হ্যাঁ, আর সিমিলারলি নার্সিংটাও সেরকমই। আমাদের BSc নার্সিং কোর্স, যেটা ডিগ্রি কোর্স, সেটার জন্য PCB আফটার 12 স্টুডেন্টরা ভর্তি হতে পারে। অ্যান্ড GNM এর জন্য যে কোনো স্ট্রিম থেকে স্টুডেন্টরা আফটার 12 GNM এর জন্য ভর্তি হতে পারে। সেটাই আমাদের ক্রাইটেরিয়া। দুটোই আফটার 12 কোর্স, তো সবগুলোই অ্যাকচুয়ালি আফটার 12 কোর্স, আই থিঙ্ক। ইয়েস, সবগুলো। আমি এবার জয় চক্রবর্তী স্যারের কাছে আবারও যাব যে বর্তমানে স্বাস্থ্য সেবার চিকিৎসক এবং নার্সদের পাশাপাশি অ্যালাইড এন্ড হেলথ প্রফেশনদের তাদের ভূমিকাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগ নির্ণয় থেকে শুরু করে কিংবা চিকিৎসা প্রক্রিয়া, বিভিন্ন ধরনের পর্যায়ে পেশাজীবীরা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে এই অ্যালাইড হেলথ সায়েন্সের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? যেরকম কি প্রত্যেকটা মেডিকেল ডিসিশন বা রিপোর্টের 70% মেডিকেল ডিসিশন একটা রিপোর্টের উপরে ডিপেন্ড থাকে। তো এই সেটার মধ্যে এই অ্যালাইড এন্ড হেলথ কেয়ার অনেকটা গুরুত্বপূর্ণ একটা অংশ রয়েছে এটার মধ্যে। আর ম্যাম যেরকম ডিসকাস করেছে কোভিড এর সময়, তো কোভিড এর সময় হয়েছে কি মানে ডক্টর এন্ড নার্সেস ওদেরকে বলা হতো ফ্রন্টলাইন ওয়ারিয়ার, কিন্তু সেম আমাদেরও একটা টার্ম আছে যেটাকে মিনস যে অ্যালাইড এন্ড হেলথ প্রফেশন আছে, যেরকম BMLS, BMRIT, নিউট্রিশনিস্ট এগুলো আছে, ওদেরকে বলা হয় ডিটেকটিভ অফ হেলথ কেয়ার। তো আর
এই কোর্সগুলো, এই প্রফেশনটার মধ্যে এটা শুধু একটা জায়গায় মানে সীমিত না, মানে একটা জায়গা না, অনেকগুলো অ্যাসপেক্ট আছে, ও অনেকগুলো রাস্তা খুলে যাবে যখন ও এটা থেকে পাস আউট হবে। আর আমাদের বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সের মধ্যে মানে যতগুলো ল্যাব আছে সব আমাদের মডার্ন ইনস্ট্রুমেন্ট আমার আছে, পুরোটা মডার্ন ল্যাব। আর যেটা হবে এটা স্মার্ট ক্লাসেস, আমার ক্লাসরুম আমাদেরটা পুরোটা স্মার্ট ক্লাসরুম। কেন কি অ্যালাইড এন্ড হেলথ কেয়ার হলো এটা একটা স্কিল বেসড স্টাডি, তো এটা স্কিল শেখানো হচ্ছে উইথ টেকনোলজি। সেক্ষেত্রে দক্ষ টেকনিক্যাল জনবলের চাহিদা কিন্তু দিন দিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেই চাহিদা পূরণে অ্যালাইড অ্যান্ড হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্স কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে, যারা দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখছেন। তবে এখানেই প্রশ্ন রাখবো যে বিনায়কা ইনস্টিটিউটে বর্তমানে অ্যালাইড অ্যান্ড হেলথ সায়েন্সের অধীনে কোন কোন কোর্স পরিচালিত রয়েছে? এখন আমরা বিএমএলএস আর বিএমআরআইটি চালাচ্ছি। আচ্ছা, দুটো কোর্সই এখন আমরা চালাচ্ছি। সেক্ষেত্রে অ্যালাইড অ্যান্ড হেলথ সায়েন্সের শিক্ষার্থীদের জন্য বর্তমানে কি কি ক্যারিয়ার অপরচুনিটি বা কর্মসংস্থানের সুযোগ রয়েছে, যদি একটু তুলে ধরেন। যখন স্টুডেন্টরা সব থেকে প্রথম তো ওদের ইন্টার্নশিপের কথা চিন্তা করতে হবে, যখন কেন কি এটা 4 বছরের কোর্স, 3 বছর একাডেমিক্স এন্ড 1 ইয়ার ইন্টার্নশিপ। তো ইন্টার্নশিপটা আমরা হবে ত্রিপুরার একমাত্র টার্সিয়ারি কেয়ার হসপিটালে জিএমসি এন্ড জিবিপিএইচ এর মধ্যে এন্ড আইজিএম এর মধ্যে। আর ওদের ক্যারিয়ার অ্যাসপেক্ট কি হতে পারে, ওরা কোনো রিসার্চ ল্যাবের মধ্যে কাজ করতে পারে, কোনো আইবিএফ ক্লিনিকের মধ্যে কাজ করতে পারে, তারপরে ওরা যেরকম কি মাল্টি চেইনড ল্যাব গুলো রয়েছে। এখন আপনাদের স্টুডিওতে আসার আগে আমি দেখেছি নিচে একটা প্যাথফাইন্ডার ল্যাব, এটা হলো একটা বড় একটা চেইন, ডায়াগনস্টিক চেইন। তো ওদের মধ্যে হাইটেক হসপিটালের মধ্যে ওরা কাজ করতে পারে। তারপরে ওরা যদি হায়ার স্টাডিজ করতে যায়, হায়ার স্টাডিজ এর পরে ও স্কলারশিপ পেয়ে অনেক কিছু করতে পারে, রিসার্চের মধ্যে যেতে পারে, একাডেমিক্সে আসতে পারবে। আজকাল দেখা যাচ্ছে যে মানে পড়ুয়ারা যারা রয়েছেন তারা উজ্জ্বল ভবিষ্যৎও চাইছেন, তার পাশাপাশি কিছু ক্ষেত্রে হয়তো লক্ষ্য করা যায় যে আর্থিক সহায়তা তাদেরকে পিছু টানে। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় ডাক্তার হতে চাইছেন, এমবিবিএস কিংবা নার্সিং এর বাইরে সেক্ষেত্রে তারা করতে পারছেন না। অথচ অ্যালাইড হেলথ সায়েন্সে একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, সম্ভাবনা রয়েছে, এটা আমরা সকলেই জানি। সেই সব শিক্ষার্থীদের চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত করতে, ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য কি কি তুলে ধরছে অ্যালাইড হেলথ সায়েন্স? স্কলারশিপের ক্ষেত্রে বলতে গেলে আমাদের যেরকম এনএসপি পোর্টাল আছে, এনএসপি পোর্টাল থেকে সব ছাত্র যারা এলিজিবল থাকবে ওরা স্কলারশিপ পাবে। আরেকটা হলো যেটা মেইনলি হলো ট্রাইবাল স্টুডেন্টদের জন্য, যেটা হলো ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেটা ডাইরেক্টরেট অফ ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যান্ড গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওরা এটা মানে যারা 85% এর উপরে এসটি ছেলে বা মেয়েরা ওরা পাচ্ছে, ওদেরকে ওয়ান টাইম একটা সাপোর্ট দেওয়া, ফাইন্যান্সিয়াল সাপোর্ট। আর এনএসপি তো পাশাপাশি রয়েছে। এই যে যারা মানে এমবিবিএস করার সুযোগটা পাচ্ছেন না, তাদের জন্য অ্যালাইড হেলথ সায়েন্স কতটা সম্ভাবনাময় এবং প্রতিশ্রুতিশীল ক্যারিয়ার করার ক্ষেত্রে? নিট কম্পালসারি না। আচ্ছা, প্রত্যেকটা কোর্সের জন্য মানে অ্যালাইড এন্ড হেলথ কেয়ারে 56+ কোর্সেস আছে, এটার জন্য নিট ইজ নট ম্যান্ডেটরি। তো নিটের যারা বায়োলজিকে ভালো পায় ওরা আর একটা স্টেবল ক্যারিয়ার দেখতে চায় অ্যাপার্ট ফ্রম এমবিবিএস, then they can join the allied and healthcare. আচ্ছা, নিশ্চয়ই। মানে স্বাস্থ্য সেবা ব্যবস্থার সাফল্যের পেছনে শুধুমাত্র কিন্তু একজন চিকিৎসক নয়, বিশেষ করে অ্যালাইড হেলথ প্রফেশনালদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আর সেই কারণে বর্তমানে এই ক্ষেত্রটি শিক্ষার্থীদের কাছে একটা আকর্ষণীয় এবং ভবিষ্যৎমুখী ক্যারিয়ার বিকল্প হয়ে কিন্তু উঠে আসছে। এবং তার পাশাপাশি আরো একটি প্রশ্ন অবশ্যই রাখতে হয় যে বিনায়কা ইনস্টিটিউটের ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য কি কি সুবিধা নিয়ে এসেছে, ম্যামের কাছে যাব। আমাদের বিনায়কা ইনস্টিটিউট এর ভিশনটাই এটা যে আমাদের রাজ্যের স্টুডেন্টরা যেন সেই সুযোগ সুবিধাগুলো পায় যেটা আগে হয়তো ওদের বাইরে বা রাজ্যের বাইরে গিয়ে খুঁজতে হতো। যদি আমি এক্সাম্পল দিয়ে বলি, আমাদের স্যার বললেন একটু আগে, আমাদের ম্যাক্সিমাম আমাদের সবগুলো ক্লাস স্মার্ট ক্লাসরুম। অ্যান্ড আমরা বাইরে থেকে পড়ে এসেছি, কারণ হয়তো আমরা বাইরে থেকে দেখেছি প্রতিটা ক্লাসরুমে এসি আছে, স্মার্ট ক্লাসরুম, এবং সেই সুযোগ সুবিধাটা আমরা বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে দেওয়ার চেষ্টা করছি বাচ্চাদের। আর সবচেয়ে বড় সুবিধা যেটা স্টুডেন্টসদের জন্য আমি মনে করি যে আজকালকার যে জেনারেশনটা বা আজকের পরবর্তী যে স্টুডেন্টরা আসছেন ওদের জন্য শুধু বুকিশ নলেজ
বা বই পড়ে ওদের ক্যারিয়ার গঠন করা সম্ভব নয়। ওদের জন্য প্রয়োজন বুকিশ নলেজ বা বইয়ের সাথে সাথে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল নলেজের সাথে সাথে কিছু পার্সোনাল গ্রোথের স্কিলস, কি করে নিজেকে প্রেজেন্ট করবে, কি করে কথা বলবে, কি করে পেশেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, কি করে সমাজের মধ্যে নিজেকে দাঁড় করাবে, ওই সমস্ত ডিফারেন্ট টেকনিক্স অ্যান্ড স্কিলস আমরা বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে আমরা রাখছি। সো এই সব সুযোগ সুবিধার জন্য আগে হয়তো ত্রিপুরার ছেলেরা বাইরে যেত নিজেদের একটা পরিচয় গড়ে তোলার জন্য। তো সেই সুযোগ সুবিধাটা আমরা ত্রিপুরাতে তৈরি করার জন্যই এখানে এত উদ্যোগ গ্রহণ করে চলেছে। এছাড়া যারা আগ্রহী শিক্ষার্থীরা রয়েছেন কিংবা আজকে হয়তোবা আমরা আলোচনা করছি এবং তার পাশাপাশি পরবর্তীতে যারা দর্শকরা দেখছেন তারা হয়তোবা চেষ্টা করবেন যে ইনস্টিটিউটে ভর্তি করার জন্য, সেই ভর্তি প্রসেসটা কি যদি একটু বলেন। দেখুন, আমি আগেও স্যারও বলেছেন যে আমাদের ভর্তির প্রসেস সেটাই যে স্টুডেন্টরা যারা আফটার 12 যারা বায়োলজি ভালোবাসেন বা ধরুন পিসিএমই আছেন কিন্তু নিজের ক্যারিয়ারটা মেডিকেল লাইনে গড়ে তুলতে চান, ওরকম স্টুডেন্টরা অ্যাপ্রোচ করতে পারেন আফটার 12 যদি তাদের 12 কমপ্লিট হয়ে যায়। পিসিবিতে যারা আছেন তারা বিএসসি নার্সিং অ্যান্ড স্যার যে কোর্সগুলো বললেন সেটা, প্লাস পিসিএমএও যদি কেউ থাকেন, যদি নন মেডিকেল ব্যাকগ্রাউন্ডও হয়, আর্টস এর ব্যাকগ্রাউন্ড হয়, যে কোনো ব্যাকগ্রাউন্ড হয়, তারাও নার্সিং করতে পারেন জিএনএম সাইড থেকে এবং স্যার অ্যাকর্ডিংলি যা বলেছেন অ্যালাইড হেলথ থেকে। তো ওই রকম স্টুডেন্ট যারা আছেন ইচ্ছুক যারা, তারা বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে যোগাযোগ করলেই আমরা আপনাদের সব সুযোগ সুবিধা কি করে অ্যাপ্রোচ করতে হবে, কি করে অ্যাডমিশন নিতে হবে, কি করে স্কলারশিপকে অ্যাপ্লাই করতে হবে, ইভেন যদি কারোর প্রয়োজন পড়ে স্টুডেন্ট লোনের জন্য সেটাও আমরা বলে দিতে পারবো, সাহায্য করতে পারবো। আচ্ছা, তবে এই পর্যন্ত মানে যারা কোর্সে ভর্তি হচ্ছেন এবং তার পাশাপাশি পাস আউট হওয়ার পর প্রত্যেকে চাইবেন যে তাদের পেশাতে তারা যুক্ত হতে, সেক্ষেত্রে ত্রিপুরার বাইরে গিয়ে দেশের কোনো কাজে তারা যদি যুক্ত হতে চান সেক্ষেত্রে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে এই ইনস্টিটিউটে? দেশের বাইরে যদি কোনো স্টুডেন্ট যেতে চান এই কোর্সের পরে, আমি যেটা আগেও বলেছি যে এই অপরচুনিটিস গুলো আছে নার্সিং এবং স্যার বললেন যেগুলো অ্যালাইড হেলথের যে অপরচুনিটিস গুলো আছে সেটা যেন বাইরের স্টুডেন্টরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সেই জন্য যে বেসটা যে ভিতটা সেটা আমরা এখানে তৈরি করে দিচ্ছি, যাতে ইন ফিউচার বাচ্চারা যদি বাইরে যেতে চায়, নিজেদের আরো প্রতিষ্ঠিত করতে চায়, বা ধরুন ততদিনে যদি ত্রিপুরাতেও নিজেদের আরো প্রতিষ্ঠিত করতে চায়, তার জন্য আমরা ভিতটা আগে শক্ত করে দিচ্ছি। সেকেন্ড, বাইরে বাচ্চাদের যদি যেতে হয় ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল, সেই স্কোপ গুলো সেই স্কিল গুলো একটা ইন্টারন্যাশনাল বা কানাডাতে ওদের যদি অপরচুনিটি হয়, যেটা নার্সিং এ আমি বলবো অনেক স্কোপ ইন্টারন্যাশনালি, সেই কমিউনিকেশন স্কিল, সেই প্রফেশনালিজম স্কিল, সেরকম নিজেকে প্রেজেন্ট করার স্কিল, সবগুলোই ওই বেস লাইনের মধ্যেই পড়ে, যেগুলো আমরা এখানে তৈরি করে দেবো। এক্ষেত্রে অনেক শিক্ষার্থীরা চাইবেন যে যেহেতু তারা আপনাদের ইনস্টিটিউটে কোর্সে ভর্তি হবেন এবং সেখানে হোস্টেল পরিষেবাটা সেই অর্থে আছে কিনা, পরিকাঠামোগত কি কি ব্যবস্থা রয়েছে সবটাই জানতে চাইবেন, সেটার উদ্দেশ্যে আপনি যদি তুলে ধরেন। হোস্টেল ফেসিলিটি আমাদের আছে, বোথ বয়েজ অ্যান্ড গার্লসদের জন্য আলাদা হোস্টেল ফেসিলিটি আছে। বাচ্চারা যারা বাইরে থেকে আসছেন, দূর থেকে আসছেন, তাদের জন্য সুযোগ সুবিধা থাকার, খাওয়ার ব্যবস্থাপনা রয়েছে একেবারে। অনেকটা সুযোগ সুবিধা নিয়ে কিন্তু এই ইনস্টিটিউট গড়ে উঠেছে এবং তার পাশাপাশি শিক্ষার্থীরা যেন সব রকমের সুযোগ পেতে পারেন সেই বিষয়টাকেও কিন্তু মাথায় রাখা হয়েছে। তবে একজন রোগীর চিকিৎসা থেকে শুরু করে সুস্থতার পুরো প্রক্রিয়া নার্স এবং অ্যালাইড এন্ড হেলথ প্রফেশনালস কিভাবে সমন্বিতভাবে কাজ করেন এবং তাদের ভূমিকা, তাদের অবদান সম্পর্কে যদি বিস্তারিত তুলে ধরেন। দেখুন, একটু আগে স্যার বলেছেন যে অ্যালাইড হেলথ হচ্ছে ডিটেকটিভ ব্রাঞ্চ। আচ্ছা, আমরা যদি ফ্রন্টলাইনার হই, অ্যালাইড হেলথ ডিটেকটিভ ব্রাঞ্চ, তার মানে যদি আমি অ্যাজ এ নার্স আমি কোনো একজন রোগীকে দেখে আমি যদি বুঝতে পারি যে ওনার প্রাথমিক ব্যাধিগুলো দেখে বুঝতে পারি যে হ্যাঁ আপনার কি অসুবিধা আছে, কিন্তু ওই ব্যাধিগুলোর কনফার্মেশনের জন্য আমার অ্যালাইড হেলথের উপর ডিপেন্ডেন্ট হতে হবে। আর সেখানেই আমাদের একটা ডিপার্টমেন্টের সাথে একটা ডিপার্টমেন্টের মানে ডিপেন্ডেন্সি, আমরা একজনের উপর ডিপেন্ড করি ওই জিনিসটার জন্য। ফর এক্সাম্পল, অ্যালাইড হেলথ একটা রিপোর্টে লিখে বললেন যে এরকম রোগীর জন্য এরকম পরিচর্যা দরকার, কিন্তু ওই পরিচর্যাটাও সিমিলারলি ডেলিভার করার জন্য নার্সিং এর দরকার। আর আমরা যাবো যে এই রিপোর্টটা কি,
এখান এই ব্লাড টেস্টার মানে এই ব্যাধিটার মানে আসল কারণটা কি, কোন ব্যাকটেরিয়া বা কোন মাইক্রো অর্গানিজম দ্বারা আক্রান্ত রোগী, তো ওই সবকিছু জানার জন্য আমরা অ্যালাইড হেলথের উপর ডিপেন্ডেন্ট। তো সেভাবে আমরা একটা হসপিটালে যেরকম একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের সাথে সামঞ্জস্য রেখে কাজ করি, সেজন্য স্টুডেন্টদের একদম বেসিক থেকেই যেন ওই ধারণাটা থাকে যে তোমরা ইন্ডিভিজুয়ালি কোনো একটা রোগীকে সুস্থ করতে পারো না, তোমাদের জন্য রয়েছে যে তোমরা ডিপেন্ড করতে হবে তোমাদের সাথে যে পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্ট গুলো রয়েছে, এবং সেই এনভায়রনমেন্টটা গড়ে তোলার জন্যই ওদেরকে শুরু থেকেই এরকম একটা স্টাডি এনভায়রনমেন্ট দেওয়া হচ্ছে যেখানে ওরা পাশাপাশি জানতে পারছে যে হ্যাঁ অ্যালাইড হেলথের ডিপার্টমেন্টে কি কি ওয়ার্ক করেছে, ওদের কি গুরুত্ব। সিমিলারলি অ্যালাইড হেলথ থেকে জানতে পারবে যে হ্যাঁ নার্সিংরা কিভাবে ওদের পড়াশোনায় বা ওদের গ্রোথে হেল্প করছে। তো এই জন্য সবকিছু মিলিয়ে আমরা একজন আরেকজনের সাথে যাতে ওই সামঞ্জস্যটা বজায় রাখতে পারে সেই জন্য স্টুডেন্টসদের একদম শুরু থেকে ওই এনভায়রনমেন্টটাতে রাখা হচ্ছে। একেবারে তাই। অবশ্যই মনে রাখা দরকার যে একজন রোগীর চিকিৎসা শুধুমাত্র একজন চিকিৎসকের উপরই নির্ভরশীল নয়, বরং নার্স, ল্যাব টেকনোলজিস্ট এবং রেডিওলজি থেকে শুরু করে বিশেষজ্ঞ সহ একটি দক্ষ টিমের সমন্বিত প্রচেষ্টার ফলে কিন্তু সর্বোত্তম স্বাস্থ্য সেবার নিশ্চিত করা যায়। আর সেই দক্ষ মানব সম্পদ তৈরিতেই স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এবারে আমি স্যারের কাছে যাব পুনরায়, যে আজকে তরুণ প্রজন্মকে হেলথ কেয়ার প্রফেশন বেছে নেওয়ার জন্য কি পরামর্শ দেবেন? সব থেকে প্রথম তো আমাদের যে সাপ্লাই এই হেলথ কেয়ারের মধ্যে সাপ্লাই এন্ড রিকোয়ারমেন্ট এন্ড সাপ্লাই এটার মধ্যে অনেকটা গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, যেরকম কি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে কি মানে প্রত্যেকটা 10,000 মানুষের পিছনে 45টা হেলথ কেয়ার ওয়ার্কার দরকার, কিন্তু সেটা এখনো আমরা ইন্ডিয়া হোক আমাদের স্টেট হোক এখনো কোপ আপ করতে পারছি না, উই আর স্টিল ক্যাচিং। তো আর ওদের অ্যাসপেক্ট গুলো আর যেরকম কি এখন আমাদের শুধু একাডেমিক্যালি এটা মানে একটা স্টুডেন্ট একাডেমিকের মধ্যেই থাকবে এরকম না, আউট ক্যাম্পাস লাইফটাও অনেকটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ ক্যাম্পাস লাইফটা যত ভালো চায় অ্যালং উইথ দ্য একাডেমিক্স, তো এটা আমরা চেষ্টা করছি করার জন্য। একেবারে। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের সামনে কিন্তু একাধিক বিকল্প ব্যবস্থা রয়েছে, তাই কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে তারা সাধারণত শিক্ষার মান থেকে শুরু করে পরিকাঠামো, স্বীকৃতি এবং প্রশিক্ষণ সবটা বিষয় যদি বলি যে ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগগুলোকে তারা বিশেষ করে গুরুত্ব দিয়ে থাকে। তাই এবার ম্যামের কাছ থেকে জানতে চাইবো যে আপনার দৃষ্টিতে বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সের সবচেয়ে বড় শক্তি কি রয়েছে, কেন তারা সেক্ষেত্রে বিনায়কা ইনস্টিটিউটকে বেছে নেবেন? একদম ঠিক, কেন বিনায়কাকে চুজ করবে আমি সেই উত্তরটা আগেও দিয়েছি। আমরা আগে দেখেছি যে এখান থেকে রাজ্য থেকে অনেক স্টুডেন্টরাই বাইরে পড়তে যাচ্ছে। আমরা চাইছি যে আমাদের স্টুডেন্টরা বা এই রাজ্যের অভিভাবকরা যেন তাদের স্টুডেন্টকে আর বাইরে পাঠাতে না হয়, সেই সিমিলার সুযোগ সুবিধা, সেই রকম এনভায়রনমেন্ট, সেই রকম স্টাডি কালচার আর এনভায়রনমেন্ট আমরা স্টুডেন্টদের এখানে দিতে চাইছি। আর সেটাই আমাদের মেইন উদ্দেশ্য। আর আমরা চাইবো যে আমাদের স্টুডেন্টরা একজন প্রকৃত অ্যালাইড হেলথ থেকে আর একজন প্রকৃত নার্স না হয়ে একজন প্রকৃত মানুষ হোক আগে, ওদের মধ্যে যেন সেই মানবিক বোধটা আগে গড়ে ওঠে। কারণ ওই নাগরিকত্ব বা ওই প্রফেশনালিজম, ওই মানবিক বোধ না থাকলে ওরা কোনো কিছুতেই গড়ে উঠবে না, যতই স্টুডেন্ট বাইরে থেকে পড়ে আসুক বা এখানেই পড়ে আসুক। বাট আমাদের সেটাই আমাদের উদ্দেশ্য যে এখানকার স্টুডেন্টরা, রাজ্যের স্টুডেন্টরা রাজ্যে থেকে যদি সেরকম এনভায়রনমেন্ট পায় তাহলে কেন নয়, এটাই। তবে আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন এবং শেষ বিষয়টা রাখবো, যারা দর্শক বন্ধুরা ছিলেন আমাদের সঙ্গে যুক্ত তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? স্যারের কাছ থেকেও জানবো, ম্যামের কাছ থেকেও জানবো। আমি এটা বলতে চাইবো আপনাদের দর্শককে যে স্টুডেন্টরা পড়াশোনা করে উপার্জন করার মাধ্যমে কিন্তু একমাত্র সেই কারণেই ওরা পড়াশোনা বা শিক্ষা অর্জন করে না, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ওদের প্রফেশনাল গ্রোথ, প্রফেশনাল দায়বদ্ধতা, সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যখন ওরা নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইবে সমাজে। আর সেজন্য আমরা বলবো দর্শকদের যে আপনাদের যা উদ্দেশ্য, আপনাদের যা গোল, সেটা পূরণ করার জন্যই বিনায়কা আপনাদের পাশে আছে। এবং সেটাই আমাদেরও সেটাই উদ্দেশ্য যে এখানকার স্টুডেন্টরা, এই রাজ্যের স্টুডেন্টরা যেন
দক্ষ হয়, নৈতিক বুঝ সম্পন্ন হয়, অ্যান্ড তারা যেন একজন ভালো নাগরিক হয়ে রাজ্যে এবং দেশের জন্য নিজের স্বাস্থ্য খাতে এগিয়ে যেতে পারে। একেবারে স্যারের কাছ থেকে কি বার্তা দেবেন? আমি স্টুডেন্টদেরকে এটা বলতে যাব কি ইফ ইউ লাভ হিউম্যান or people or machine more, then you can join healthcare like nursing and allied and healthcare. If you know that you can handle the emergency, then you surely join the nursing or allied and healthcare. একেবারে তাই। তবে আজকের দিনে দাঁড়িয়ে স্বাস্থ্য সেবা খাত শুধুমাত্র একটি পেশা নয়, বরং সমাজ সেবা থেকে শুরু করে মানব কল্যাণের সঙ্গে যুক্ত রয়েছে। একটি সম্মানজনক এবং সম্ভাবনাময় একটি কর্মক্ষেত্র। তাই সেই লক্ষ্য দক্ষ, প্রশিক্ষিত এবং মানবিক স্বাস্থ্যকর্মী গড়ে তোলার ক্ষেত্রে বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স